আচ্ছা, এখন দেখো, এখানে আমরা হচ্ছে ব্যঞ্জন বর্ণ গুলো আলোচনা করি। এখানে একটা চার্ট দেয়া আছে, বুঝতে পেরেছো? এইখান থেকে বাদ এই পর্যন্ত দেখো, এখানে কিন্তু হচ্ছে দেখো 1 2 3 4 5, আর এই দিক দিয়ে আছে 1 2 3 4 5। তার মানে এখানে 25টা কি আছে, ঘর আছে। এইটাকে বলা হয় বর্গীয় বর্ণ। বর্গ তো চিনো নাকি? বর্গ মানে হচ্ছে কি স্কোয়ার। 5 এর উপর স্কোয়ার দিলে কি হয়, 5 5 25 হয় না? তার মানে এই দিক দিয়ে 5টা, এই দিক দিয়ে 5টা। তাহলে এই যে প্রথম যে লাইনটা আছে, প্রথম যে হচ্ছে রোটা আছে, হ্যাঁ, এইটার মধ্যে আমি লিখছি ক, তারপর 2 নাম্বার লিখছি খ, 3 নাম্বার হচ্ছে গ, তারপরে 4 নাম্বার ঘ, তারপরে 5 নাম্বার কি লিখছি, উ লিখছি। এই যে 25টা বর্ণ আছে, এই 25টা বর্ণ যখন আমরা, আচ্ছা আমি ওই কিয়াতে শুরু করি, লেখা শুরু করি। প্রথমে হচ্ছে ক, তোমরা হচ্ছে একটা কাজ করো, তোমরা হচ্ছে এই যে যেহেতু ক্লাস, এটা ধ্বনির ক্লাস, এবং এটা হচ্ছে যদি প্র্যাকটিক্যালি না করো তাহলে একটু বুঝতে সমস্যা হবে। তোমরা আমার সাথে এই যে গলায় হাত দিয়া এইভাবে গলায় হাত দিয়ে উচ্চারণ করো। প্রথমে করো ক, তারপরে উচ্চারণ করো খ, তারপরে উচ্চারণ করো গ, তারপরে ঘ, তারপরে হচ্ছে উ। ভালো করে উচ্চারণ করো, ক খ গ ঘ উ। দেখো এই যে 5টা বর্ণ আছে, এই 5টা বর্ণ কিন্তু উচ্চারণ করার সময় আমাদের কণ্ঠের প্রয়োজন হয়। এই জন্য এই 5টা বর্ণকে বলা হয় কণ্ঠবর্ণ। এই 5টা বর্ণ কয়টা উচ্চারণ করতে কি লাগে? 1 2 3 4 5, ঠিক আছে? এরপরে 2 নাম্বারটা উচ্চারণ করো, চ ছ বর্গীয় জ ঝ ইউ। এখন এইগুলো উচ্চারণ করো আমার সাথে, চ ছ জ ঝ ইউ। এই দেখো, এই কয়েকটা উচ্চারণ করার সময় দেখা যাচ্ছে আমাদের তালুতে লাগতেছে, চ চ, জিহ্বাটা তালুতে লাগতেছে, বিধায় এই বর্ণ কয়টাকে বলা হয় তালব্য বর্ণ, ঠিক আছে? এরপরে দেখো, ট ঠ ড ঢ মূর্ধন্য। উচ্চারণ করো, ট ঠ ড ঢ মূর্ধন্য। এখন এই উচ্চারণ করার সময় দেখো জিহ্বাটা উল্টে গিয়ে কোথায় লাগতেছে, তালুতে লাগছে, আর ট উল্টে যাচ্ছে, ঠ ড ঢ মূর্ধন্য। তাহলে এই যে উচ্চারণের সময়, সাধারণত এই উচ্চারণের সময় যে উল্টে যাচ্ছে জিহ্বাটা, এই জন্য এটাকে বলা হয় মূর্ধা, মূর্ধন্য বর্ণ, ঠিক আছে? এরপরে দেখো, ত থ দ ধ দন্ত ন, এগুলো উচ্চারণ করো। ত দেখো দাঁতের মধ্যে যে লাগতেছে, ত থ দ থ দন্ত ন, তাহলে এগুলোকে বলা হয় দন্ত বর্ণ। এরপর একটা লিখি, প ফ ব ভ ম। তাহলে দেখো এইগুলো প ফ ব ভ ম। এই প ফ ব ভ ম কে তুমি কি, যার যদি ঠোঁট না থাকে তাহলে কি উচ্চারণ করা যাবে? ঠোঁট না থাকলে উচ্চারণ করা যাবে না। কি বলছে হামিম তানজিল প্রদীপ, ভাইয়া আপনাকে মিস করতে। তুই কি অফলাইনের ব্যাচের স্টুডেন্ট ছিলি নাকি রে হামিম? এরপর স্বর্ণালী পান্ডে, তুমি তো আমার মতো গত বছর ক্লাস করছিলা, মিরপুর 10-এর স্বর্ণালী। ও আচ্ছা, হামিম তুমি কি এবারের স্টুডেন্ট ছিলে না গতবারের? তাহলে দেখো উচ্চারণের সময় এই প ফ ব ভ ম এগুলো উচ্চারণ করার সময় আমাদের কি দরকার? ঠোঁটের দরকার। এই জন্য ঠোঁটকে বলা ওষ্ঠ। তাহলে দেখো উচ্চারণের শ্রেণী বিভাগ অনুযায়ী এখানে আছে 25টা বর্ণ, 25টা বর্ণের আলাদা আলাদা উচ্চারণে আলাদা আলাদা স্থান থেকে উচ্চারণ হয়। তাহলে প্রথম যে কয়টা বর্ণ উচ্চারণ হয় সেগুলোকে কি বলা হয়? কণ্ঠবর্ণ। কণ্ঠ ছাড়া উচ্চারণ হইতে পারবে না। 2 নম্বর হচ্ছে তালব্য, 3 নম্বর মূর্ধা, তারপরে দন্ত, তারপরে হচ্ছে ওষ্ঠ। বুঝতে পেরেছো? এখন এগুলা বর্ণের ভিতরে
এই যে 25টা বর্ণ নিয়ে আগে কাজ করি, আর বাকি যেগুলো আছে ওগুলো পরে। এই 25টা বর্ণের দেখো আমি এখানে লিখছি 1 নাম্বার চার্ট, মানে এইখানে যে এই সারিতে যেগুলো আছে এটাকে বলা হবে 1, আর এটাকে বলা হবে 2, এটাকে বলা হবে 3, এটা 4, আর এটা আছে কি 5। তাহলে 1 নাম্বার যদি বলে যে কি হবে ক চ ট ত প, তাহলে এটা 1 নাম্বারে গেল। 2 নাম্বারে কি হবে খ ছ ঠ থ ফ, এরপরে গ জ ড দ ব, এটা হচ্ছে ব আগে হবে ব, এইটা হবে ভ। ঠিক আছে, তাহলে এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, এইটার মধ্যে দেখো 1 নাম্বার এরপরে আমার উচ্চারণের সাথে রিলেটেড। এখন দেখো এইটা তাহলে কণ্ঠবর্ণ বলা হচ্ছে না, তাহলে এই বর্গটার এই দিক দিয়ে এখন দেখো এই যে সারিটা আছে এই পাশে দেখো তো ক খ গ ঘ ঙ, তাহলে 5টা বর্ণ আছে না, এই 5টা বর্ণকে আমরা ক বর্গীয় বর্ণ বলতে পারি। ক বর্গীয় মানে হচ্ছে এই বর্গটা হচ্ছে ক দিয়ে শুরু। এরপরে তাহলে এটাকে কি বলবো চ বর্গীয় বলতে পারি, চ বর্গীয়। তারপরে এটাকে কি বলতে পারি বর্গের শুরুতে আছে ট, ট বর্গীয়। তারপরে বর্গের শুরুতে আছে কি ত, ত বর্গীয়। এরপরে এটাকে আমরা বলে প বর্গীয় বলতে পারি। ঠিক আছে, এখন দেখো এই যে বর্গীয় যে বর্ণগুলো আছে, এই যে 25টা বর্ণ আছে, এই 25টা বর্ণকে কি বলা হয়? দেখো এই 25টা বর্ণকে উচ্চারণের সময়, এই 25টা বর্ণ উচ্চারণের সময় আমাদের কণ্ঠের কোথাও না কোথাও লাগতেছে, মানে মুখের কোথাও না কোথাও লাগে বিধায় এই সবগুলো কণ্ঠ, এই সবগুলো বর্ণকে বলা হয় হচ্ছে স্পর্শ বর্ণ। মুখের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়, স্পর্শ বর্ণ বলা হয় বা বর্গীয় বর্ণ বলা হয়। বুঝতে পেরেছো? স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ। তাহলে দেখো এই যে আমাদের মুখ বিবরের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হইতো বা কোথাও না কোথাও বিভিন্ন রকমের সাউন্ড আসে তো নাকি? তাহলে কোথাও দাঁতে লাগতেছে, কোথাও মুখে লাগতেছে, কোথাও জিহ্বা দিয়ে উচ্চারণ করতে ঠোঁট লাগতেছে। এখন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি যে আমাদের এটাকে বলা হয় কি জানো গলনালী, মানে মুখ থেকে শুরু করে উচ্চারণের সময় যে অংশটা আছে, কি কি অংশ আছে জানো? প্রথমে আমাদের কি লাগে মুখ, মুখের ভিতরে কি আছে দাঁত আছে, ঠোঁট আছে, তারপরে জিহ্বা আছে, কণ্ঠ আছে, তাই না, নাক আছে। এরপর আরো যদি ভিতরে যাও, ভিতরে গেলে কি লাগে ফুসফুস আছে। একটা জিনিস মনে রাখবা যে ফুসফুস থেকে যে বাতাসটা বের হয় এই বাতাসটার কারণে কিন্তু এগুলো উচ্চারিত হয়। এই জন্য যদি কখনো প্রশ্ন করা হয় যে উচ্চারণের ক্ষেত্রে বা বাকযন্ত্র, এটাকে বলে বাকযন্ত্র, এই মুখটুকের ভিতরে যা কিছু আছে এগুলোকে বলে বাকযন্ত্র, এই বাকযন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, তখন প্রশ্নের অ্যান্সার দিবে হচ্ছে ফুসফুস। কারণ ফুসফুসের যদি বাতাস বের না হয় তাহলে কিন্তু ওটাকে, যদি মানুষ মনে করে সবকিছুই আছে তার, মুখ হাত চোখ যা আছে সবকিছু আছে, কিন্তু তার বাতাস নেই, মানে মারা গেছে মনে করো, তাহলে কেউ কিছু উচ্চারণ করতে পারবে? পারবে না। এই জন্য বাক প্রত্যঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে ফুসফুস, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, ফুসফুস তাড়িত বাতাস, এই জন্য সংজ্ঞাগুলোতে দেয়া আছে ফুসফুস তাড়িত বাতাস বের হওয়ার সময় যদি কোথাও বাধাপ্রাপ্ত না হয় তাহলে সেটাকে স্বরবর্ণ বলা হয়। আর ফুসফুস তাড়িত বাতাস বের হওয়ার সময় কোথাও না কোথাও যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে সেটাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, এখন দেখো তাহলে এখন এই উচ্চারণ আবার আমার সাথে করো। ক, এইভাবে গলায় হাত দিয়ে দেখো ক, এরপরে কি আছে খ, ক খ, গলা দিয়ে উচ্চারণ হচ্ছে ঠিক আছে, কিন্তু আবার এখন বাতাসের চাপটা কেমন হচ্ছে দেখো। ক ক, এইভাবে হাত দিলেও বুঝতে পারবা ক। এরপরে দেখো খ, ক খ, ক যখন তুমি উচ্চারণ করছো তখন কিন্তু বাতাস অল্প বের হয়েছে, আর যখন তুমি খ বলতেছো তখন কিন্তু বাতাস বেশি বের হচ্ছে। আমি যেভাবে বলতেছি এইভাবে করো তাহলে তুমি একদম সাইন্টিফিকলি বুঝতে পারবা। তাহলে ক আমরা উচ্চারণ করার সব বাতাস অল্প বের হচ্ছে বিধায় এটাকে বলা হবে অল্প প্রাণ। কি বলা হবে? অল্প প্রাণ। আর এই খ উচ্চারণ করার সময় যেহেতু বাতাস বেশি বের হয় এই জন্য এটাকে বলা হয় মহাপ্রাণ। এটা হচ্ছে মহাপ্রাণ। এরপর আবার দেখো এটা উচ্চারণ করো গ, তারপর উচ্চারণ করো ঘ, গ ঘ, তাহলে গতে অল্প বাতাস যাচ্ছে। ঠিক আছে, এই জন্য এটা অল্প প্রাণ, আর ঘতে বেশি বাতাস যায়, বেশি বাতাস যায় বিধায় এটাকে বলা হয় মহা প্রাণ। বুঝতে পেরেছো? তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার বর্গের 1 নাম্বার আর 3 নাম্বার এটাকে বলা হয় অল্প প্রাণ, যেমন ক গ। আর মহাপ্রাণ কোনটা কোনটা? 2 আর হচ্ছে 4, যেমন খ আর হচ্ছে কি ঘ।
খ খ, তো বাতাস বেশি যাচ্ছে, বিধায় এটা হচ্ছে মহাপ্রাণ। আর এই 5 নম্বর যে বর্গটা আছে, এই 5 নম্বরটাকে বলা হয় নাসিক্য। নাসিক্য মানে কি জানো? নাক দিয়ে উচ্চারণ করে, না ম ইয় মূর্ধন্য দন্ত ন ম, এগুলো নাক ছাড়া কখনো উচ্চারণ করা যায় না, বিধায় এগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। তাহলে বর্গের 1 নাম্বার আর 3 নাম্বার, বর্গের 1 নাম্বার আর 3 নাম্বার হচ্ছে অল্প প্রাণ, আর 2 নাম্বার আর 4 নাম্বার হচ্ছে মহাপ্রাণ। ভালো করে বুঝো, এখান থেকে প্রচুর কোশ্চেন হয়। আর একটা বিষয় আছে, এইটা বলে এই 4টা শেষ হবে। এখন দেখো উচ্চারণ করো, আবার গলার মধ্যে হাত দিলে উচ্চারণ করতে পারো। এটা হচ্ছে ক খ, ক খ, তাহলে গলাটা কিন্তু কম কাঁপতেছে। এরপর উচ্চারণ করো গ ঘ উ, গ ঘ উ। এই দুটো যখন উচ্চারণ করো, এই উচ্চারণ করার সময় গলাটা কম কাঁপে বিধায় এটাকে বলা হয় অঘোষ। আর এই যে 3টে সারি আছে, এই 3টে উচ্চারণ করার সময় গলাটা বেশি কাঁপে বিধায় এটাকে বলা হয় ঘোষ। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আবার আমি বলতেছি, ভালো করে বুঝে নাও। এই বর্গের যে এখানে 25টা বর্ণ আছে, 25টা বর্ণের এই যে প্রথম যে বর্ণ কটা আছে, ক খ গ ঘ ঙ, এটাকে বলা হয় ক বর্গীয় বর্ণ অথবা কণ্ঠ বর্ণ, কণ্ঠ দিয়ে উচ্চারণ হয়। এরপর চ ছ বর্গীয় ছ, এটা হচ্ছে তালব্য বর্ণ, তালুতে যে মারে। এরপর ট ঠ ড ঢ মূর্ধন্য, এটাকে মূর্ধন্য বর্ণ বলা হয় এই 5টাকে। কেন? কারণ উল্টে যায়, জিহ্বাটা উল্টে গিয়ে তালুতে মারে, ট ঠ ড ঢ, ঠিক আছে? এরপরে ত থ দ ধ দন্ত ন, এটাকে দাঁত দিয়ে আমাদের উচ্চারণ, দাঁত না থাকলে উচ্চারণ করা যাবে না, বিধায় এটাকে বলা হয় দন্ত। এরপরে প ফ ব ভ ম, এটাকে বলা হয় ওষ্ঠবর্ণ, কারণ এটাকে কি লাগে, এটা হচ্ছে আমাদের ওই যে ঠোঁটের প্রয়োজন হয়, ঠিক আছে? এরপরে দেখো এই যে অল্প প্রাণ মহাপ্রাণটা আবার বুঝাই। ক বাতাস কম বের হয়, ক যখন তুমি খ বলবা, খ বাতাস বেশি বের হয়, বিধায় এটা অল্প প্রাণ, এটা মহাপ্রাণ। তারপরে 3 নম্বর গ বাতাস বের হয় অল্প, ঘ বাতাস বের হয় বেশি, ঠিক আছে? আর একটা বলো অঘোষ আর ঘোষ, এটা বুঝে আবার। অঘোষ মানে হচ্ছে ক এবং খ, গলাটা কম কাঁপে, গলাটা কি হয়, কম কাঁপে, এই জন্য ক এবং খ এই দুইটাকে বলা হয় অঘোষ বর্ণ। আর এই যে গ ঘ উ, এই 3টা হচ্ছে গলাটা বেশি কাঁপে, বিধায় এটাকে বলা হয় কি, ঘোষ বর্ণ। আর বর্গের যে 5 নাম্বার লাইনটা আছে, এই যে 5, এই 5টাকে বলা হয় নাসিক্য বর্ণ। কেন? কারণ এর নাক দিয়ে উচ্চারণ করা হয়। এখন এই পর্যন্ত কে কে বুঝো না, কে কে বুঝছো? যারা বুঝছো তাড়াতাড়ি কমেন্ট করো। আর ক্লাস কেমন লাগতেছে সেটাও একটু কমেন্ট করো তো। আচ্ছা, কে হামিম তানজিল, বুঝতে পারছি, অনেক ভালো বুঝছো। কি এটা মারিয়া, তারপরে কে রিয়াজ সিদ্দিকী, তারপরে হচ্ছে কি মিম ফারদিন, উর্মি, গুড, বুঝতে পারলে ভালো। এইখান থেকে খুব ইম্পর্টেন্ট। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় তাহলে অ্যান্সার করতে পারবে না। যদি বলা হয় যে হচ্ছে ছ নামে বর্ণটা আছে, যদি বলা হয় যে এটা কি অল্প প্রাণ নাকি মহাপ্রাণ, তাহলে ছ উচ্চারণ করার সময় বাতাস বেশি যায়, সেটা মহাপ্রাণ দিয়ে দিবা, ঠিক আছে? আবার যদি বলা হয় যে ক খ গ ঘ ঙ এগুলো কোন বর্গীয় বর্ণ, তখন কি দিবা, কণ্ঠবর্ণ, কারণ কণ্ঠ দিয়ে উচ্চারণ হয়, ঠিক আছে? এরপরে হচ্ছে যদি কোনো প্রশ্ন করা হয় যে ম, এই বর্ণটা কি বর্ণ, তালব্য, মূর্ধা, দন্ত নাকি ওষ্ঠ, তাহলে অবশ্যই কি দিবা, অবশ্যই হচ্ছে
ওষ্ঠবর্ণ, কারণ ম হচ্ছে ঠোঁট ছাড়া উচ্চারণ করা যায় না। এখন একটু মজা করি তোমাদের সাথে। এখন বলো তো ওষ্ঠ, ওষ্ঠ মানে ঠোঁট, ঠোঁট তো দুইটা, এখন কোনটার নাম ওষ্ঠ? উপরের ঠোঁটটার নাম ওষ্ঠ নাকি নিচের ঠোঁটটার নাম ওষ্ঠ? লেখো, উপরের ঠোঁটটার নাম হচ্ছে ওষ্ঠ, আর নিচের যে ঠোঁটটা আছে এই ঠোঁটটাকে বলা হয় অধর। উপরের ঠোঁটের নাম কি? ওষ্ঠ, আর নিচের নাম হচ্ছে কি? অধর। এই অষ্ঠ এবং অধর, এই অধরটাকে হচ্ছে লেখক সাহিত্যিকরা বেশি প্রায়োরিটি দিচ্ছে, বুঝছো? গল্প, কবিতা, নাটক, উপন্যাসে মেয়েদের নাকি নিচের ঠোঁটটা বেশি সুন্দর, হ্যাঁ, উপরের চেয়ে। এখন আরেকটা প্রশ্ন তোমাদের করি, এই যে বর্ণগুলো আছে না, এই 25টা বর্ণের এমন একটা বর্ণ আছে যে বর্ণটা দিয়ে একটা শব্দ বুঝায়, কারণ সেই বর্ণটা কি বলো দেখি? এমন একটা বর্ণ আছে যে বর্ণটা দিয়ে কি হয়? একটা শব্দ বুঝায়, শব্দ। যেমন ঘ, উ, ইউ, ন, এরকম যে কোনো এই 25টার মধ্যে একটা বর্ণ আছে যে বর্ণটা দিয়ে একটা শব্দ বুঝাবে। বুঝতে পেরেছো? এখন বলতে পারো কিনা বলো দেখি। এটা কে? 71 নাম্বারটা বোঝায় কে এটা? রিয়াদ। কত পেজের 71? ও আচ্ছা, এটা 71-এর কি বলছে? ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে কি বলা হয়? স্পর্শ ধ্বনি বলা হয়। এই যে এটা লিখলাম, এই যে ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো আছে বা যে ধ্বনিগুলো আছে, এগুলো সব হচ্ছে গলার কোথাও না কোথাও আটকে যায় বা কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়, বিধায় এটাকে স্পর্শ ধ্বনি বলা হয়। স্পর্শ করে গলার যে কোনো জায়গায়, আমাদের মুখ বিবরের যে কোনো জায়গায়। দেখো, এই খ নামে একটা বর্ণ আছে, খ। এই খ মানে হচ্ছে আকাশ, এটা একটু মনে রেখো। এই একটা বর্ণে একটা শব্দ প্রকাশ পায়, বুঝছো? ছোট থেকে পড়ে আসতো না যে আকাশে, আকাশে চরে যে, আকাশে চরে যে কি বলো? খেচর। আকাশে চরে যে তাকে কি বলে? খেচর। কিন্তু হওয়ার কথা ছিল কি? আকাশে চরে যে, আকাশ চর। কিন্তু কেন খেচর বলো? আকাশ চর এক কথা প্রকাশে অনেকবার পড়ছো, কিন্তু এটা জানো না আসলে কেন খেচর বলা হয়। খেচর বলার মূল কারণ তোমাদের মাস্টারকে কখনো জিজ্ঞাসা করো নাই যে স্যার এটা কেন হয়েছে? কারণটা হচ্ছে, এই যে আকাশের একটা সমার্থক শব্দ হচ্ছে খ, মানে খতে চরে যে তাকে বলা হয় খেচর। এই কারণে এটা হচ্ছে খতে চরে যে তাকে বলা হয় খেচর, আকাশের একটা সমর্থক শব্দ। বুঝতে পেরেছো? সমর্থক শব্দগুলো যখন পড়বা তখন আকাশের ওখানে আকাশ, অম্বর, দিগন্ত, হ্যাঁ, তারপরে হচ্ছে খ, এরকম অসংখ্য সমার্থক শব্দ থাকবে। সেখানে খুঁজে দেখবে যে এই খ নামে একটা আছে, খ। খ মানে হচ্ছে আকাশ। তাহলে বাংলা বর্ণমালায় একটা বর্ণ আছে যেটা দিয়ে একটা মানে শব্দ প্রকাশ পায়, শব্দ, সেটা হচ্ছে কি? খ। ঠিক আছে, আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপর বাকি যেগুলো আছে সেগুলো লিখে আমরা একটু আগাই নিই। এই পর্যন্ত আসতেছে। তাহলে এখানে কটা পেয়েছে? 25টা বর্ণ। তার মানে 39টা হইতে গেলে আরো কিছু বর্ণের প্রয়োজন আছে, তাই না? সেই বর্ণগুলো লিখি। লেখো, জ, র, ল, তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, খণ্ড ত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই যে বাকি যে কটা বর্ণ থাকলো এগুলো হচ্ছে এই সিরিয়ালে, ঠিক আছে? এই সিরিয়াল লিখতে হবে। তাহলে 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38। একটা বর্ণ বাদ যাচ্ছে, তাই না? জর, ল, তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স, হ, আচ্ছা, ডয় বিন্দুর, ঢয় বিন্দুর, অনুস্বরটা, আচ্ছা, খণ্ড ত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু।
ও আচ্ছা, একটা বাদ গেছে অন্তস্থ। জর ল তালবশ মূর্ধন্য দন্ত স হ ঢয় বিন্দুর ঢয় বিন্দুর এর এখানে লেখা হচ্ছে অন্তস্থ, তারপর খণ্ডত অনুস্বর বিসর্গ। তাহলে এই যে বাকিগুলো হচ্ছে কি, বাকিগুলো হচ্ছে আমাদের বাকি বর্ণগুলো, ঠিক আছে। এই যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলা কয়েকটা নামে বিভক্ত করা হয়েছে, তোমাদের হচ্ছে বইতে দেয়া আছে, তারপর আমি লিখি। যখন জ র ল এবং ব, এই কয়েকটা বর্ণকে বলা হয় অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ। আর তালবস্য মূর্ধন্য স দন্ত স এবং হ, এটাকে বলা হয় উষ্ম বর্ণ। তারপর ডয় বিন্দুর আর ঢয় বিন্দুর, এই দুইটা লেখা হচ্ছে তারণজাত। তারপর লেখা হচ্ছে অনুস্বর বিসর্গ, অনুস্বর চন্দ্রবিন্দু বিসর্গ, এটাকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। এখানে আরো কিছু বিষয় আছে, সেগুলো আমি এখনো লিখি দেই। এখান থেকে যা আছে এগুলো তো হয়েছেই। তাহলে দেখো, জ র ল ব, এইটাকে বলা হয় অন্তস্থ বর্ণ। কেন বলা হয় একটু পরে বলতেছি। এরপরে তালবশ মূর্ধন্য স দন্ত স হয়, এইগুলোকে বর্ণকে বলা হয় উষ্ম বর্ণ। উষ্ম বর্ণ বুঝো? উষ্ম মানে হচ্ছে যে বর্ণগুলো উচ্চারণের সময় গরম বাতাস বের হয়, গরম বাতাস। যে বর্ণগুলো উচ্চারণের সময় কি হয়, গরম বাতাস বের হয়, সেগুলোকে বলা হয় উষ্ম বর্ণ। যেমন উচ্চারণ করো স হ, হ্যাঁ, তালবশ মূর্ধন্য স দন্ত, গরম বাতাস বের হচ্ছে বিধায় এগুলোকে কি বলা হয়, উষ্ম বর্ণ। আর ডয় বিন্দুর ঢয় বিন্দুর, এটাকে বলা হয় তারণজাত। তারণ মানে কি জানো? তারণ, আর গলাটা একটু কাঁপা, মানে গলাটা হচ্ছে বেশি কাঁপি, এই জন্য এটাকে তারণজাত বলা হয়। এখন এই যে বর্ণগুলো আছে, এর বাইরে আবার কিছু, এগুলো হচ্ছে একটু শখের জন্য। আর অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এটাকে পরাশ্রয়ী বর্ণ বলে। পরাশ্রয়ী মানে কি? মানে আরেকজনের আশ্রয়ে সে বেঁচে থাকে, বুঝতে পেরেছো? আরেকজনের আশ্রয় ছাড়া সে লিখতে পারে না, এটাকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। স্যার 14 পৃষ্ঠার 91 ও 95 নাম্বার সঠিক বুঝিয়ে দেন। 14 পৃষ্ঠার কত? 91। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আগে এটা শেষ করো, তারপরে বুঝে দিচ্ছি। এই যে তালবশ মূর্ধন্য স দন্ত সকে উষ্ম বর্ণ বলা হচ্ছে, কারণ বাতাস বের হয় বেশি, ঠিক আছে। আর ঢয় বিন্দুকে তারণজাত বলা হয়, আর এগুলোকে পরাশ্রয়ী বর্ণ বলা হয়। এখন দেখো, এগুলোর বাইরে এই কিছু কিছু ভাগ করা হয়, যেমন র যে বর্ণটা আছে, এই র কে বলা হয় কম্পনজাত, কম্পনজাত বর্ণ। আর ল কে বলা হয় হচ্ছে পার্শ্বিক বর্ণ, পার্শ্বিক বর্ণ। এই রকে কেন কম্পনজাত? কারণ হচ্ছে কম্পন, র র এটা কাঁপাকাঁপি করে, ঠিক আছে, র। আর ল কে বলা হয় পার্শ্বিক বর্ণ, কারণ কি? কারণ ল উচ্চারণ করার সময়, দেখো ল উচ্চারণ করো, ল উচ্চারণ করার সময় কি পাবা জানো? জিহ্বাটা উঠে ল, দুই পাশ দিয়ে বাতাস বের হয়, ল, এই জন্য পার্শ্বিক বর্ণ বলা হয়। দুই পাশ দিয়ে বাতাস বের হয় বিধায় পার্শ্বিক বর্ণ বলা হয়। এখন দেখো, ও যে বলছে যেটা, যে হচ্ছে কত নাম্বার এটা প্রশ্ন? তালবশ মূর্ধন্য স দন্ত স, এটাকে বলা হয় অঘোষ অল্প প্রাণ। অঘোষ অল্প প্রাণ। অঘোষ মানে কি বলছিলাম? যে যে শব্দগুলো উচ্চারণের সময়, যে বর্ণগুলো উচ্চারণের সময় কি হয়, মানে বাতা কি বলে, গলাটা কম কাঁপে, স স উচ্চারণের সময় কি হচ্ছে, স, এই উচ্চারণের সময় হচ্ছে আমাদের কি হচ্ছে, গলাটা কম কাঁপতেছে বিধায় এই তালবশ মূর্ধন্য স দন্ত স, এইটাকে বলা হবে অঘোষ
অঘোষ, ঠিক আছে। এবং কটায় হচ্ছে বাতাস কম বের হয়, যেমন স স অল্প বাতাস বের হচ্ছে, বিধায় এই তিনটে বর্ণকে বলা হয় অল্প প্রাণ, অল্প প্রাণ। আর একটা বর্ণ আছে হ, এটা উচ্চারণ করলে বুঝতে পারবো, হ হ, গলাটা কাঁপতেছে, বিধায় এটাকে বলা হবে ঘোষ। তাহলে এখানে লিখি তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। যদি প্রশ্ন আসে এই তিনটাকে বলা হবে, সাধারণত বলা হবে উষ্ম বর্ণ। আবার যদি বলা হয় এটা বর্গের যদি তুলনা করা হয়, তখন কি দিবা, এই তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এটা হচ্ছে অঘোষ এবং অল্প প্রাণ। এইটাকে বললাম বাতাস কম বের হয় এবং গলা কম কাঁপি, ঠিক আছে। আর যদি হ বর্ণটা থাকে, হ দেখো, হ বাতাস বেশি বের হচ্ছে, বিধায় হচ্ছে মহাপ্রাণ, আর এটা গলাটাও কাঁপে, বিধায় এটা হচ্ছে ঘোষ। বুঝছো কিনা, এইটুক এইটুক বুঝছো কিনা আগে বলো। শাহিনুর সালমা, খণ্ডত এবং অন্তস্থ, এই দুটা বাদ না রে। এই ওই যেমন খণ্ডত দিয়ে, এই আমাদের খণ্ডতা দিয়ে তকে বর্ণনা করা যায়, এবং এটা হচ্ছে পরিপূর্ণ বর্ণ না, বুঝতে পেরেছো। এই জন্য এই খণ্ডতর আমরা ত দিয়ে রিপ্লেস করতে পারি, বিধায় এটা আলাদা কোনো উচ্চারণ স্থান নাই। অন্তস্থীয় আমরা হচ্ছে আলাদা কোনো উচ্চারণ স্থান প্রয়োজন নাই। এই জন্য এই দুইটা বর্ণের মানে অতটা গুরুত্ব নাই, এই দুটো বর্ণের আলাদা কোনো স্পেসিফিক ভাবে বলে নেই। মিম ফারদিন বুঝছো আগেরটা 91 পেজের যেটা বললাম? আচ্ছা, বুঝতে পারলে ভালো। আর এটা কি বলছিলা? 95 নাম্বার। আচ্ছা দেখি কি 95 নাম্বার কি দিছে। ম নাম্বার, আচ্ছা 95 কি বলছে, ব্রহ্মাণ্ড শব্দে ম ধ্বনিক বৈশিষ্ট্য কোনগুলো? নাসিক্য এবং অল্প প্রাণ। একটা জিনিস মনে রাখবা, 5 নাম্বার যে বর্গটা লিখছিলাম না, 5 নাম্বারের যে বর্গটা ছিল তোমাদের খাতায় লেখা আছে, যেটা কি ছিল, ও, ইও, মূর্ধন, দন্তন আর ম। এই যে 5টা বর্ণ আছে, এটাকে এক 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 নামে ডাকা যাবে নাসিক্য বর্ণ, এক। 2 নাম্বার এটা কিন্তু অল্প প্রাণ, অল্প প্রাণ। দেখো আমি খালি নাসিক্য লিখছি, অল্প প্রাণ লিখি না, লিখে নাও অল্প প্রাণ। মানে ও, ইও, মূর্ধন্য, দন্তন্য, ম, এগুলো অল্প প্রাণ, মানে কম বাতাস বের হয়, বিধায় এগুলো হবে অল্প প্রাণ। এক কথায় তোমরা মনে রাখো, বর্গের 1, 3, 5, 1, 3, 5 এটা হচ্ছে অল্প প্রাণ, আর 2 আর 4 এটা হচ্ছে মহাপ্রাণ। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি ক্লাস, বুঝতে পেরেছো। তোমাদের বইতে সুন্দর মতো করে দেয়া আছে, বাকিগুলো তোমরা হচ্ছে ওখান থেকে দেখে নিও, আর এর বাইরে বেশি কিছু দরকার নাই। এই যেটা আছে ডয় বিন্দু ঢয় বিন্দু, এই উচ্চারণের মধ্যে এক এক জায়গায় এক এক রকম উচ্চারণ। একবার নোয়াখালীতে একবার গেছে ক্লাস নিতে, এইটাকে উচ্চারণ করে, এইটার নাম নাকি আছে হ্যাট কাটা মদিনার শখ। এইটা নাকি আছে হ্যাট কাটছে, মানে ওরা তো নোয়াখালীর লোক প উচ্চারণ করতে পারে না, পকে উচ্চারণ করে হ, মানে হ্যাট কাটা মদিনার শখ। এটা নাকি হচ্ছে মদিনার শখ, আর এটাকে বলে মদিনার ন। তাহলে আমি বললাম যে এটা কি তাহলে মক্কার ম নাকি, বুঝতে পেরেছো। এই যে উচ্চারণে বিভিন্ন জন বিভিন্ন রকম। আরেকটা শব্দ আছে এইটা দ, এইটার নাম নাকি হচ্ছে হাঁটু ভাঙ্গা দ। আর এইটার নাম নাকি হচ্ছে কান নাকি মুসুরাইছে, এটার নাম হচ্ছে কান মুসুরি ধ, বুঝতে পেরেছো। আর একটা কোন আছে, এই যে এটা, এটাকে অনেকে উচ্চারণ করে তালিবার স, তালি মারছে ওই সব, ওরা তালি মারছে নাকি হচ্ছে তালবস, তালু, তালু দিয়ে উচ্চারণ হয়। এই জন্য মনে রাখবে, ঠিক আছে। বাকি যেগুলো আছে সেগুলো একটু দেখে নিও। আর যদি কোনো সমস্যা হয়, তাহলে তারও সলিউশন আছে, ঠিক আছে। সলিউশনটা হচ্ছে, আচ্ছা আমি ওখানে কমেন্ট করে দিচ্ছি। আর কারো কোনো সমস্যা আছে? স্যার ময়মনসিংহের ভাষায় কিছু বলেন। ময়মনসিংহে তো বহুবার গেছি রে, ময়মনসিংহের মানুষ ভ উচ্চারণ করতে পারে না, ভকে বলে ব, বুঝতে পেরেছো। আমরা বলে ভাত খাইছি, ওরা বলে ভাত খাইছি। ওরা ভিসি আছে না, ভার্সিটির ভিসি, ভিসি কে উচ্চারণ করে বিচি। এখন কও কি অবস্থা, বিচি, বুঝতে পারছো, ভকে ওরা ব উচ্চারণ করে।
আচ্ছা দেখো, আমি হচ্ছে আমার আইডি থেকে তো একটা কমেন্ট করছি, কেমন লাগতেছে ক্লাস। তোমরা যদি কারো কোনো সমস্যা হয় তাহলে তোমরা হচ্ছে ওই যে আমার আইডিটাতে হচ্ছে তোমাকে মেসেজ দিও একটা, ঠিক আছে? যে একটা আমাদের গ্রুপ আছে, যে যারা অফলাইনে ব্যাচ আছে ওরা গ্রুপ একটা খুলছে, সেই গ্রুপগুলোতে হচ্ছে তোমাদের অ্যাড করে দেবো। ওখানে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সেই প্রশ্নের অ্যান্সার দেবো, ঠিক আছে? ওই যে আমি হচ্ছে কমেন্ট করছি, এটা কে রে? হামিম, তুই কি এই ফার্ম গেটে ক্লাস করছিলি হামিম?